আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের একটি প্রথম সারির পত্রিকা অতি সম্প্রতি একটা ডিটেলস বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। সরকারের একটি মন্ত্রণালয়ের বরাত দিয়ে একটি অধ্যাদেশের কথা তারা যেভাবে প্রচার করেছে, তাদের সেই সংবাদটি এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। যদিও সরকারের একজন মন্ত্রী পর্যায়ের লোক, তিনি আবার এই যে অধ্যাদেশটি এটি সঠিক নয় এরকম কিছু কথাবার্তা বলেছেন, তাও আবার কিন্তু ইন্টারনেটে ভাসছে। কিন্তু যা হবার সর্বনাশ সেটা কিন্তু হয়ে গেছে। খবরটা হলো এরকম যে মুক্তিযুদ্ধ, আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দানকারী রূপে সারা দুনিয়ার ইতিহাসে যাদের নাম লিখিত রয়েছে, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সরকার প্রধান হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার অবর্তমানে জাতীয় চার নেতা, এবং মুক্তিযুদ্ধকালীন সময় যে একটা প্রবাসী সরকার গঠিত হয়েছিল, এবং সেই প্রবাসী সরকারটি বাংলাদেশের ভূখণ্ডে এসে শপথ গ্রহণ করেছিল, যেটিকে মুজিবনগর সরকার বলা হয়, কুষ্টিয়ার মেহেরপুরে বৈদ্যনাথ তলায়। একটি সরকার, বিপ্লবী সরকার গঠন করার জন্য যা যা দরকার, সেদিন সেই কুষ্টিয়া যে মুজিবনগরে যে জাতীয় প্যারেড অনুষ্ঠিত হয়েছিল, যে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল, যে শপথ গ্রহণ করা হয়েছিল, সব কিছুই ছিল আন্তর্জাতিক মানের। সেখানে আইন কানুন, তারপরে সেখানে যেভাবে পুলিশের গার্ড অফ অনার করা হয়েছিল, মুক্তিযোদ্ধারা গার্ড অফ অনার দিয়েছিল, আরো যা কিছু আনুষ্ঠানিকতা, সেখানে কোনো রকম ঘাটতি ছিল না। এবং এটা আমাদের স্বাধীনতার যে দলিল দস্তাবেজ, এই দলিল দস্তাবেজের অন্যতম প্রধান শিরোনাম বা প্রিয়াম্বেল হলো এই মুজিবনগর সরকারের দলিল দস্তাবেজ। তা আপনি যদি মুক্তিযুদ্ধকে রিসেট করতে চান, স্বাধীনতার ইতিহাসকে রিসেট করতে চান, নতুন করে লিখতে চান, ৭১ ইতিহাস মুছে ফেলে ২০২৪ সনের জুলাই আগস্টের ইতিহাসকে প্রতিস্থাপিত করতে চান, সেটা ভিন্ন কথা। আর সেই কাজটি করার জন্য আসলে কোনো অ্যামেন্ডমেন্ট দেওয়া হবে না, বা খণ্ডিতভাবে কোনো কথা বলা হবে না, সেটার জন্য আলাদা কতগুলো প্রসিডিউরস রয়েছে। তো সেদিকে যাব না। যে ব্যাপারটা হলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ আরো অনেক শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের যে মুক্তিযুদ্ধের খেতাব বা মুক্তিযোদ্ধার খেতাব তাদের নামের সঙ্গে রয়েছে, সেটাকে এই অধ্যাদেশের মাধ্যমে বাতিল করে দেওয়া হয়েছে। এটি নিয়ে খুব সমালোচনা হচ্ছে। আবার এই কথাও নাকি বলা হয়েছে যে তারা যেহেতু বঙ্গবন্ধু দেশের বাইরে পালিয়েছিলেন, ধরা দিয়েছেন, চলে গেছেন, গ্রেপ্তার বরণ করেছেন, কাজেই তিনি কি করে মুক্তিযুদ্ধ করেন? তিনি তো মুক্তিযোদ্ধা নন। তিনি বড় জোর মুক্তিযোদ্ধার একজন প্রমোটার হতে পারেন। মুক্তিযুদ্ধকে তিনি গ্রেপ্তারের আগের দিন পর্যন্ত উজ্জীবিত করেছেন। এই হলো অবস্থা। অন্যান্য যারা আছেন, যারা কলকাতাতে গিয়েছিলেন, তারা তো মুক্তিযুদ্ধ করেননি। তাজউদ্দিন সাহেব, তিনি তো আসলে ভারতের পক্ষে দালালি করেছেন। এই ধরনের যে শব্দমালা, বাক্য আমাদের দেশের স্বাধীনতা বিরোধী যে চক্র, তারা সেই প্রথম দিন থেকে বলে আসছে। তাদের সেই কথা আমরা শুনে আসছি, কিন্তু সেই সকল কথাবার্তা এই সময়টিতে রীতিমতো দলিল এবং দস্তাবেজে পরিণত হয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব না। এর কারণ হলো ইতিহাস এরকম একটা নির্মম, যে ইতিহাসের একটা জায়গাতে কোনো মানুষ একটা বিন্দু পর্যন্ত বসাতে পারেনি। ব্রিটিশরা চেষ্টা করেছেন, তারপরে ফ্রেঞ্চরা চেষ্টা করেছেন, জার্মানরা চেষ্টা করেছেন, চীনারা চেষ্টা করেছেন, পৃথিবীর অনেক বড় বড় জাতিগোষ্ঠী তারা অনেক ভৌগোলিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, এমনকি জাপান, তারাও চেষ্টা করেছেন। ৮০০ বছর ধরে জাপান ওয়াজ রুলড বাই দ্য মিলিটারি গভর্নমেন্ট, যেটাকে বলা হয় সামুরাই রেজিম। একটা দেশ যদি ৮০০ বছর ধরে সামরিক শাসনের অধীন চলে, এবং সেই দেশটির সামরিক শাসকরা ৮০০ বছর ধরে জাপানের যে ইতিহাস তারা ভুলিয়ে দিতে চেয়েছিল,
800 বছর চেষ্টার পরেও সেই ইতিহাসের একটা বিন্দু তারা বাদ দিতে পারেনি। আমি জাপানের উপরে গবেষণা করেছি সরকারি, মানে জাপান সরকারের সাহায্য নিয়ে, বৃত্তি নিয়ে। তো কাজে এই বিষয়গুলো নিয়ে আমার যে অনুভূতি, সেই অনুভূতি নিয়ে আমি একটা বই লিখেছি। সেই বইতে ইন ডিটেলস আমি বলেছি, এখানে বলতে গেলে হয়তো অনেকের ধৈর্যচ্যুতি ঘটবে। আমি শুধু সংক্ষেপে বলছি যে বাংলাদেশের ইতিহাস নিয়ে কিছু বলার দরকার নেই, কিছু করার দরকার নেই। ইতিহাস তার আপন বাকে যার যার জায়গা যতটুকু রয়েছে তাকে সেই জায়গাতে স্থাপিত করবেন অথবা প্রতিস্থাপিত করবেন। ইতিহাস আমি সম্মান রেখে করবে না বলে ইতিহাসকে করবেন বললাম। তো কাজে এখানে জাতীয় চার নেতা বঙ্গবন্ধু তাদের ঐতিহাসিক মর্যাদা কি, মুক্তিযুদ্ধে কি করেছেন, তারা কত বড়, এটা কিচ্ছু বলার দরকার নেই। এদেশের 18 কোটি মানুষের হৃদয়ে, মন এবং মস্তিষ্কে সেটি ভাসছে। কিন্তু কিছু মানুষ আমাদের সমাজে যারা রয়েছেন, যারা মানে শুধুমাত্র পাপী বললে তাদেরকে খুব ছোট করা হবে। 71 যদি রেপিস্ট থাকে কেউ, ধর্ষণকারী কেউ থাকে, কিয়ামতের ময়দানে যাদেরকে সেই ধর্ষণকারীদের নেতা, হুকুমদাতা হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। দুনিয়ার বিচার সবকিছু নয়। যারা 71 বাড়িঘর লুট করেছেন, নরনারীদেরকে তুলে দিয়েছেন পাখানারদের হাতে, মায়ের সামনে যুবক পুত্রকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে খুন করেছে পাকিস্তান আর্মি এবং তাদের দোসখোর রাজাকার আলবদর আর শামস। আমরা আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা তাদের একটা পশমও এখন পর্যন্ত স্পর্শ করতে পারিনি। তারা তাদের মতোই আছে, হয়তো চুপ আছে, হয়তো চেহারা পাল্টেছে, হয়তো বোল পাল্টেছে, হয়তো সুযোগ এবং সুবিধা মতো মাঝে মধ্যে ফোঁসফাস করেছে। কিন্তু তাদেরকে আমরা কালচারালি অর্থাৎ সাংস্কৃতিকভাবে আমরা তাদেরকে দমন করতে পারিনি। তো এই সমস্ত মানুষ যারা আছেন সমাজে, সার্বিকভাবে আপনি যদি তাদেরকে উদ্দেশ্য করে বলেন রাজাকার, তাদেরকে উদ্দেশ্য করে যদি বলেন আলবদর, তাদেরকে উদ্দেশ্য করে যদি বলেন আর শামস, কিংবা তাদেরকে যে কোনো নিকৃষ্ট প্রাণীর পুত্র কন্যা বা ঔরসজাত সন্তান সন্ততি বলে গালি না দিয়ে কেবলমাত্র বলে যে তুই রাজাকারের বাচ্চা, তুই রাজাকারের নাতি এবং পুতি, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনি এটা একটা অ্যাসিড টেস্ট, লিটমাস টেস্ট, স্বর্ণের ভিতর খাদ আছে কিনা সেটা প্রমাণ করার জন্য যেভাবে অ্যাসিডের মধ্যে স্বর্ণকে পোড়ানো হয়, আগুনে ঝলসানো হয়, তদ্রূপ আপনি একটি গ্রুপ অফ পিপল, আপনি 1000 লোককে একটা রুমের মধ্যে রাখবেন বসিয়ে, তারপর কিছুক্ষণ রবীন্দ্রসঙ্গীত বাজবে, কিছুক্ষণ ওয়াজ বাজবে, কিছুক্ষণ জিকির হবে, আশকার হবে, তারপর আপনি সবার ভিডিও করবেন। ভিডিও করে খালি 3টি শব্দ, তুই রাজাকার, তুই রাজাকারের বাচ্চা, তুই রাজাকারের নাতিপুতি, এই 3টি শব্দ 3বার করে উচ্চারণ করে আপনি ভিডিও ধারণ করবেন। এরপর আপনি ওখানে যারা উপস্থিত তাদের চোখ দেখবেন, মুখ দেখবেন, অভিব্যক্তি দেখবেন, সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে কাদের মধ্যে পাক হানাদারদের যে বীজ বা বীর্য রয়েছে, কাদের শরীরে পাকিস্তানের রক্ত আছে, কাদের মন এবং মননে পাকিস্তানের পতাকা আছে, কাদের হৃদয়ে পাকিস্তান প্রীতি রয়েছে, আপনি মুহূর্তের মধ্যে বুঝতে পারবেন। ওই শব্দ 3টি উচ্চারণের সঙ্গে সঙ্গে কিছু মানুষ বলে উঠবে সুবহানাল্লাহ, কিছু মানুষ বলে উঠবে জয় বাংলা, কিছু মানুষ বলে উঠবে বাংলাদেশ জিন্দাবাদ, কিছু মানুষ খুশি হবে, আর কিছু মানুষের মননে মস্তিষ্কে চেহারাতে রীতিমতো বজ্রপাত হবে। এটা হলো ইতিহাসের নির্মম প্রতিশোধ। ইতিহাস এই গালিগুলো এই বাংলার জমিনে আবু জেহেলের মতো, আবুল আহাবের মতো, ফেরাউনের মতো, হামানের মতো কুৎসিত, বিশ্রী এবং অশ্রাব্য করে দিয়েছে। যারা মুক্তিযোদ্ধাদের নাতিপুতি, বংশধর, তারা জেনে হোক না জেনে হোক এই অস্ত্রটি প্রয়োগ করেছে। তারা বুঝে হোক না বুঝে হোক সমাজে বিভেদ তৈরি করার জন্য, রাজাকারদেরকে অ্যাসার্টেন করার জন্য তারা সবসময় এই শব্দমালাগুলো উচ্চারণ করেছে। ফলে কি হলো, আমাদের সমাজের কিছু মানুষের মনে পার্মানেন্টলি কিছু ড্যামেজ তৈরি হয়ে গেছে, ভীষণ রকম ড্যামেজ তৈরি হয়ে গেছে। তারা প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে। এখন এই প্রতিশোধ পরায়ণ হওয়ার কারণে
তাদের উপর যে গালি, তাদেরকে যে গালিগুলো দেয়া হয়েছে বা দেয়া হচ্ছে এবং আগামীতে দেয়া হবে, সেই গালিটি তারা লেস কাটা সেই শেয়ালের গল্পের মতন করে অন্য অনেক মানুষের নামের সঙ্গে তারা সংযুক্ত করে দিতে যাচ্ছে। এবং বিশেষ করে যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধটাকে ম্যাটেরিয়ালাইজ করেছেন, মুক্তিযুদ্ধের যে ভাবমূর্তি, মুক্তিযুদ্ধের যে মানচিত্র, মুক্তিযুদ্ধের যে পটভূমি যারা রচনা করেছেন, তাদের টুপির উপর রাজাকার লাগবে, জামার উপর আলবদর লাগবে, প্যান্টের সঙ্গে শামস লাগবে, জুতার উপরে পাখানাদার বাহিনীর মনোগ্রাম লাগবে। এইভাবে তাদেরকে কালার্ট করার জন্য সেই স্বাধীনতার পর থেকে আজ অবধি নানা রকম ন্যারেটিভ তৈরি করা হয়েছে এবং সেই ন্যারেটিভের একটি অংশ এই সময়টাতে এসে বিস্ফোরিত হয়েছে। কারা করেছেন, কিভাবে করেছেন, আদৌ করেছেন কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু যে আলোচনাগুলো হচ্ছে সেটা হলো বঙ্গবন্ধু এবং অন্যান্য যারা মহান মুক্তিযুদ্ধকে 47 সন থেকে টেনে 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 একটি পাকিস্তানি জাতিসত্তা, একটি ধর্মীয় বোধ, একটি মানচিত্র, একটি পতাকা, তার বিরুদ্ধে গিয়ে 60-এর দশকের মধ্যে একটা মানচিত্র তৈরি করে ফেলেছেন, একটি পতাকা তৈরি করে ফেলেছেন, দেশের একটা নাম তৈরি করে ফেলেছেন, দেশের জন্য একটা জাতীয় সঙ্গীত তৈরি করে ফেলেছেন। দেশ যুদ্ধ করবে, সেই যুদ্ধের জন্য দেশি এবং বিদেশি বন্ধু তৈরি করে ফেলেছেন, যোদ্ধা তৈরি করে ফেলেছেন। এবং এই সুদীর্ঘ সংগ্রাম 1947 থেকে 1971 অবধি, এই সুদীর্ঘকাল এই কাজ করার জন্য 8 থেকে 10টি বছর তাদের শুধুমাত্র জেলখানাটাতে কাটাতে হয়েছে। পরিবার পরিজন, জীবন যৌবন সব কিছু নিঃশেষ করে দিয়ে মুক্তিযুদ্ধটি যখন একেবারে অনিবার্য, এখনই ফুটবে, তখন এই মুক্তিযুদ্ধের যিনি মালি, যিনি মালাকার, যিনি এই গাছ বপন করেছেন বা যারা এই গাছ বপন করেছেন, কৃষক, সেই একই কৃষক, আবার যারা এটা পরিচর্যা করেছেন, মালি, আর এই পরিচর্যিত যে ফুলের বাগান, সেই বাগান থেকে যে ফুল আহরিত হয়েছে, সেই ফুল দ্বারা মালা তৈরি করেছেন, মাল্য তৈরি করেছেন 7.5 কোটি বাঙালির গলায় সে মালা পরিয়ে দেওয়ার জন্য। সেই মুক্তিযুদ্ধের সেই মালাকার, মুক্তিযুদ্ধের সেই স্থপতি, মুক্তিযুদ্ধের সেই কৃষক, মুক্তিযুদ্ধের সেই মালি, আপনি যে নামেই অভিহিত করেন, তাদেরকে এখন রাজাকার গালি দিতে হবে, আলবদর গালি দিতে হবে, আর শামস গালি দিতে হবে, নচেত ওই যে যারা ওই সময়টাতে অপকর্ম করেছেন তাদের প্রতিশোধটি পরিপূর্ণ হবে না। তো ঠিক আছে, মুখ আছে, আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়েছে, বলতেই পারেন, ক্ষমতা থাকলে আপনি ক্ষমতা দেখাতে পারেন। এ পৃথিবীর কোনো ক্ষমতাই আনচ্যালেঞ্জ যায় না, কোনো আঘাতই প্রতিঘাত ছাড়া এ পৃথিবীতে শেষ হয় না। কোনো গতি, দুরন্ত গতি, এই গতি চিরঞ্জীব নয়। গতি একটা সময় গড়াতে গড়াতে গিয়ে একটা জায়গাতে স্থির হয়ে পড়বে। এই পৃথিবী একটা সময় স্থির হয়ে পড়বে, প্রচন্ড বেগে ঘুরছে মহাশূন্যে। এর বিশাল ক্ষমতা, মাধ্যাকর্ষণ শক্তিতে পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত সে আকৃষ্ট করে রেখেছে। মহাশূন্যের, মহাকাশের যে মহাকর্ষণ শক্তি, সেটা নক্ষত্রপুঞ্জ, গ্যালাক্সি, সূর্য, তাদের সঙ্গে পৃথিবীর যে সম্পর্ক, সেই মহা সম্পর্কের কারণে পৃথিবী মহাশূন্যে হেলে দুলে বেড়াচ্ছে। আর সেই পৃথিবীর হেলে দুলে বেড়ানো যে অবস্থা, সেই অবস্থাকে উপভোগ করার জন্য আমরা এই পৃথিবীতে হর্মমার রাজ গড়ে তুলছি। আমরা এই পৃথিবীতে যে বড় বড় পাহাড় দেখছি, সমুদ্র দেখছি, তাদের রং ঢঙে আমরা উতাল হয়ে যাই। সমুদ্রের ঢেউ দেখলে আমাদের গান রচনা করতে ইচ্ছা করে, ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করে। আকাশের রং দেখলে আমরা পাগল হয়ে যাই। কিন্তু এগুলোর একটা শেষ আছে, এবং সেটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বর্ণনা করেছেন। কিয়ামতের পরে আল্লাহ বলবেন, ইয়াউমা হুম বারিজুন আলা ইয়াকফা আলাল্লাহি মিনহুম শাইউন,
লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তো এই যে পৃথিবীকে উদ্দেশ্য করে আল্লাহর সেদিনের বক্তব্য হবে যে, হে পৃথিবী, তোর ওই জমিনে যে সকল উদ্যত বাদশাহ রাজা তারা যে ঘুরে বেড়াতো তারা আজ কোথায়? আইনা মুলুকি তারা কোথায়? আল্লাহ পৃথিবীকে জিজ্ঞেস করবে, তুই যে পৃথিবীর উপর তোর বুকের উপরে বড় বড় পাহাড় পর্বত চাপিয়ে খুব গর্ব অনুভব করতি, সেই পাহাড় কোথায়? কোথায় সেই হর্মরাজি? কোথায় সেই বৃক্ষলতা গুল্ম? পৃথিবী তখন চুপ হয়ে থাকবে। তো এই হলো পৃথিবীর ইতিহাস। তো সেই ইতিহাসের মধ্যে আমরা যারা কোনো কিছু না বুঝে নতুন ইতিহাস ঢুকানোর চেষ্টা করি, তাদের এই পৃথিবীতে কি পরিণতি এবং পৃথিবীর পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন যে একটা পারলৌকিক জীবন আমাদের জন্য রেখেছেন, সে জীবনে তাদের যে কি পরিণতি, সেটি হয়তো আমরা এই দুনিয়াতেই দেখে যেতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই অপেক্ষায় ছিলেন তিনি কি বলেন বা কি শোনান। আমার কাছে তার বক্তব্যটি ভালো লেগেছে। প্রথমে একটু বলে নেই কেন ভালো লেগেছে। 86-87 বছর বয়সের একজন প্রৌঢ় ব্যক্তি এত সুস্পষ্ট উচ্চারণে প্রায় আধা ঘন্টার একটি বক্তব্য এত সুন্দরভাবে বলে যেতে পারেন, তিনি সেটি প্রমাণ করলেন। কোনো ধরনের কোনো ফাম্বেল নেই। যাও, তিনি জাতির উদ্দেশ্যে মূলত 3টি বিষয় অ্যাড্রেস করতে চেয়েছিলেন বা সবসময় যা করেন সেটাই করেছেন। প্রথমত, গত 10 মাসে তার উন্নয়নের ফিরিস্তি দিয়েছেন। দ্বিতীয়ত, আওয়ামী লীগের অপকর্মগুলো আরো সূক্ষ্মভাবে তুলে ধরেছেন, দেশে বিদেশে তিনি যা করে আসছেন। তৃতীয়ত, জুলাই সনদ যে আগামী জুলাইতে ঘোষিত হতে যাচ্ছে সেটি মোটামুটি সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এর বাইরে যে বিশেষ ইঙ্গিতটি তার জাতির উদ্দেশ্যে ভাষণে দেওয়া বক্তব্যে স্পষ্ট করলেন, তা হচ্ছে সেনাবাহিনী এবং বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে যারা বিশেষ অবস্থানে রয়েছে, আমি বলছি সেটি কোন বিশেষ অবস্থানে, তাদেরকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন। এটি আমার কাছে মনে হয়েছে। তার কারণ যে দুটি বিষয় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত নির্বাচন ইস্যুর পরে, তা হচ্ছে চট্টগ্রাম বন্দর এবং করিডোর ইস্যু বা কথিত মানবিক চ্যানেল ইস্যু। তিনি চট্টগ্রাম বন্দর নিয়ে সুস্পষ্ট হয়ে জানিয়ে দিয়েছেন যে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দিলে কোনো ধরনের নিরাপত্তা হুমকি তৈরি হবে না। সবসময় সরকারের পক্ষ থেকে এটি বলা হচ্ছে। এবং আমরা তো জানি যে ডিপি ওয়ার্ল্ডকে, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান বহুজাতিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে এই বন্দর পরিচালনার জন্য তুলে দেওয়া হচ্ছে, ইজারা দেওয়া হচ্ছে বা পরিচালনার জন্য দেওয়া হচ্ছে, যেভাবেই আমরা বলি না কেন। এই ডিপি ওয়ার্ল্ড যেখানেই কাজ করেছে মার্কিন স্বার্থে তারা কাজ করেছে, মার্কিন স্বার্থকে তারা প্রাধান্য দিয়েছে। আমরা জানি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে তাদের একটি সখ্যতা রয়েছে, ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। সেই জায়গা থেকে তিনি বলছেন যে না, কোনো সমস্যা হবে না। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে না দেওয়ার জন্য বিএনপি থেকে শুরু করে বাম সংগঠনগুলো, সিপিবি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বিরোধিতা করে আসছে। এমনকি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও বিদেশি বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে দেওয়া হবে না এমন কথা তিনি উচ্চারণ করেছেন। এবং এই ধরনের সিদ্ধান্ত নির্বাচিত সরকার নেবে, সে কথা তিনি বলেছেন গত 21শে মে অফিসার্স অ্যাড্রেসে। তার মানে তাদেরকে প্রতিহত করতে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের বুঝতে কোনো বাকি থাকে। এবং রোহিঙ্গা ইস্যুতে তিনি কথা বলেছেন। আমি একটু বলে রাখি যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রসঙ্গে শুধু রাজনীতিবিদ কিংবা আমাদের সেনাপ্রধান নন, অর্থনীতির বিশ্লেষকরা তারাও স্পষ্ট হয়ে বলে আসছেন যে বিদেশিদের হাতে বন্দর ছেড়ে দিলে দেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হতে পারে। চট্টগ্রাম বন্দর নিয়ে আমি গত 2 দিন আগেও আপনাদের জানিয়েছি। সেখানে এরই মধ্যে ডিপি ওয়ার্ল্ডের 34 জন কর্মকর্তা ঢুকে পড়েছেন বিশেষ ব্যবস্থায় গেট পাস নিয়ে, এবং কে কোথায় বসবে, কোনটা কার রুম, সেখানকার শ্রমিকরা কোন কোন মেশিন অপারেট করতে পারে, এই সব খবরদারি করা শুরু করে দিয়েছে। তার মানে প্রায় দখলে চলে গিয়েছে।
এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কথা তাতে এটি স্পষ্ট যে ডিপি ওয়ার্ল্ডকে এই বন্দর ছেড়ে দেওয়া হচ্ছে, পরিচালনা করা হোক, ইজরা দেওয়া হোক, যেভাবে হোক। রোহিঙ্গা ইস্যুতে তিনি কথা বলেছেন এবং জাতিসংঘের মহাসচিব যে মানবিক একটি চ্যানেলের জন্য তার বক্তব্যে কথিত মানবিক চ্যানেল হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের জন্য প্রস্তাব দিয়েছেন, তিনি বলেছেন প্রস্তাবটি প্রস্তাবের জায়গায় আছে, কিন্তু এটি আর এগোয়নি। আমরা এটি নিয়ে আবার প্রথম নতুন একটা কথা শুনলাম। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তিনি নিজে বলেছেন যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে করিডোর ইস্যুতে। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনিও নানান ধরনের কথাবার্তা বলেছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে আমাদের প্রধান উপদেষ্টা বললেন প্রস্তাব আকারে রয়েছে, তিনি কিন্তু বলেননি যে আমরা এটি করব না বা দেব না। মৌনতা সম্মতির লক্ষণ, তার মানে কাজে হচ্ছে, তিনি কিন্তু স্পষ্ট কোনো বক্তব্য দেননি। তাহলে এই যে করিডোরের বিষয়ে আমাদের সেনা প্রধানও কথা বলেছিলেন, সেনাবাহিনীর অবস্থান তিনি তুলে ধরেছিলেন, নো ব্লাডি করিডোর, এইভাবে তিনি কথা বলেছিলেন। এমনকি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা করিডোর ইস্যুতে সুস্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন। কোন ধরনের রাজনৈতিক আলোচনা ছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধরনের কোন সিদ্ধান্ত যেন না নেওয়া হয়। এবং তারা একথাও বলেছে, সেনা প্রধানের সাথে একই বক্তব্য তারা পোষণ করেছেন যে এই কাজ অবশ্যই নির্বাচিত সরকারের, কোন অনির্বাচিত সরকারের নয়। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এইসব ইস্যুতে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, যারা নানান ধরনের গুজব ছড়াচ্ছেন তাদেরকে যেন প্রতিহত করা হয়। তাহলে কি সেনাবাহিনী গুজব ছড়িয়েছে, বিভ্রান্তির সৃষ্টি করেছে? বিএনপি সহ বাম রাজনৈতিক দলগুলো যে বক্তব্য দিচ্ছে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই কথিত করিডোর বা কথিত মানবিক চ্যানেল না দেওয়ার জন্য যে আহ্বান জানাচ্ছে, তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, মানুষের কাছে গুজব ছড়াচ্ছে। এটি খুবই সিগনিফিকেন্ট প্রধান উপদেষ্টা যেভাবে বক্তব্যটি দিলেন। প্রধান উপদেষ্টা নির্বাচন ইস্যুতে কথা বলেছেন, সেই প্রসঙ্গে একটু কথা বলি। তিনি বলেছেন যে আগামী 2026-এর এপ্রিলের প্রথমার্ধের যে কোন দিন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং এর রোডম্যাপ ঘোষণার জন্য তিনি নির্বাচন কমিশনের উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। খেয়াল করুন কতটা সুকৌশলী বক্তব্য। রোডম্যাপ ঘোষণার দাবি সরকারের পক্ষ থেকেই দাবি করা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। এবং সরকারের প্রেস উইং, প্রধান উপদেষ্টার প্রেস উইং তারাও বরাবর বলেছেন যে নির্বাচন কবে হবে এটির একমাত্র দিন তারিখ ঘোষণার এখতিয়ার প্রধান উপদেষ্টা বা রোডম্যাপ তিনি ঘোষণা করবেন। তাহলে এখন কেন নির্বাচন কমিশন করে ছেড়ে দেওয়া হলো? হ্যাঁ, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, মনোনয়নপত্র দাখিল কবে হবে না হবে ইত্যাদি ইত্যাদি তারা বলবে, কিন্তু রোডম্যাপটি অবশ্যই সরকারের পক্ষ থেকে আসা উচিত। সেটি তারা করলো না, মানে প্রধান উপদেষ্টা করলেন না। তার মানে তিনি নিজের গায়ে আর রাখতে চাচ্ছেন না, যতই নিজের গায়ে না রাখতে চান। এবং এই যে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন হবে এটি বলে তিনি কতটুকু সাধারণ মানুষের আস্থা অর্জন করবেন অথবা রাজনৈতিক দলগুলোর আস্থা কতটুকু অর্জন করবে। এবং এখানেও কিন্তু সেনা প্রধানের বক্তব্য রয়েছে, তিনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্পষ্ট ভাষায় বলছে, হাতে গোনা দুই একটি কিংস পার্টি বা তার অনুগত যে রাজনৈতিক দলগুলো, জামাতে ইসলামী কিংবা এনসিপি সহ 2-3 রাজনৈতিক দল, তারা শুধুমাত্র তার সুরে কথা বলছে। তাহলে এখানেও এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো সেনা প্রধান এবং বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে তাদেরকে বুড়ো আঙুলি দেখালেন খুব ভদ্রতার সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা। এর বাইরে প্রধান উপদেষ্টা আরো অনেক বিষয়ে কথা বলেছেন। তিনি উন্নয়নের ফ্রিস্তি দিয়েছেন। তিনি বলেছেন উন্নয়নের প্রায় সব সূচক ভালোর পথে, অগ্রগতির পথে, শুধুমাত্র রেমিটেন্স ছাড়া আর কোন সূচক ভালো? সূচক যদি ভালো হয়েই থাকে তাহলে আইএমএফ এর তৃতীয় বা চতুর্থ কিস্তি ঋণ পাইতে এত সমস্যা হচ্ছিল কেন ঋণ পাওয়ার ক্ষেত্রে? এবং আইএমএফ যে শর্তগুলো দিয়েছে এনবিআর ভাঙা থেকে শুরু করে আর অন্যান্য ইস্যুতে সব তো মেনে নিয়েছে একটা পর্যায়ে। অর্থনৈতিক সূচক যদি ভালো হয়েই থাকে তাহলে কেন গত 10 মাসে শতাধিক শিল্প কারখানা বন্ধ হলো? 25 বছরের মধ্যে জিডিপি সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে। 10 বছরের মধ্যে বিদেশি বিনিয়োগ
সর্বনিম্ন অবস্থায়, যদিও তিনি নানান ধরনের ফ্রিজ দিয়েছেন, সেখান থেকে এ আসবে, ওখান থেকে এ আসবে, আমরা তো জানি কি আসছে কি আসছে না। এবং কারখানা বন্ধ হওয়ার ক্ষেত্রে অর্থনীতিবিদরা যা বলছেন যে বৈশ্বিক অর্ডার কমে যাওয়া, আন্তর্জাতিক ক্রেতাদের মূল্যস্ফীতি, উৎপাদন খরচ বৃদ্ধি, অর্থ পরিষদের বিলম্ব এবং রাজনৈতিক যে অস্থিরতা, সবকিছু মিলিয়ে একের পর এক শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে। তিনি সংস্কার ইস্যুর কথা বলেছেন। কি কি সংস্কার এর মধ্যে হয়েছে? সংস্কার তো চলমান প্রক্রিয়া, তাহলে সংস্কার যদি তিনি করেই থাকেন এর মধ্যে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত ছাড়া বা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত ছাড়া, তাহলে এই সংস্কারের মূল্য কেন ঝুলে রাখা হয়েছে নির্বাচনের জন্য? তিনি কি কি সংস্কারের কথা বলেছেন তার মধ্যে দুটি উল্লেখ করি। তিনি বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংস্কার করা হয়েছে, আইনে কিছু পরিবর্তন করা হয়েছে। এটি করা হয়েছে কি কারণে আমরা জানি। আওয়ামী লীগকে আষ্টে পৃষ্ঠে বেঁধে তার বিচার করতে হবে, আমরা চাই, কিন্তু কতটা কৌশল অবলম্বন করতে হবে আওয়ামী লীগকে সবকিছুতে বেঁধে রাখতে, তাদের নেতাকর্মীদের, সেই সুকৌশলগুলো অবলম্বন করা হয়েছে। এবং আরেকটি সমস্যা কি, তিনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী পরিবারের নামে যেসব অসংখ্য স্থাপনা ছিল, অবকাঠামো ছিল, সেগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। করুন না, তাদের নামে যেগুলো ছিল সেগুলো পরিবর্তন করুন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু বিজ্ঞানীদের নামে যে স্থাপনাগুলো ছিল সেগুলোর নাম কেন পরিবর্তন করা হলো? কবি সাহিত্যিকদের নামে, মুক্তিযোদ্ধাদের নামে যে স্থাপনা কিংবা অবকাঠামোগুলো ছিল সেগুলো কেন পরিবর্তন করা হলো? এত সহজ আমাদেরকে বোঝানোর। এবং সবশেষে আরেকটি কথা, সেই পুরনো কথা উচ্চারণ করি, শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি কিভাবে কথায় কথায় যুদ্ধাবস্থা কথা উল্লেখ করেন, কথায় কথায় যুদ্ধ, কথায় কথায় যুদ্ধ। এই কারণে আমি বলছিলাম যে তিনি যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন দিনক্ষণ উল্লেখ করেছেন, এমনকি তিনি যে ডিসেম্বরের মধ্য নির্বাচনের দিনক্ষণ উচ্চারণ করতেন, আমি অন্তত বলতাম যে তার উপরে নির্বাচন না হওয়া পর্যন্ত তার উপর আস্থা রাখার কোনো কারণ নেই। এখন যে কোনো একটা যুদ্ধাবস্থা, একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্য বিশেষ কোনো কোনো মহলের রয়েছে, এবং সেই অস্থিরতা তৈরি করে নির্বাচন না দেওয়ার একটা ফন্দি রয়েছে। এই কথাও এখন ওপেন সিক্রেট। তারপরে না দিয়ে কতক্ষণ থাকবে? আর নির্বাচন যদি দেওয়াও হয়, এই সরকারের অধীনে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, সেটি নিশ্চয় এখন অনেকের মাঝে অনেক বড় প্রশ্ন তৈরি করেছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।